শুনিতি সোনারি বরণে নন্দনে তুমি দাঁড়িয়ে যে সকেন তোমার চরণে। কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজকের এই সমাগম বড়ই সুমধুর। বৈষ্ণবগণ শ্রীধাম মায়াপুরে মহাপ্রভুর জন্মতিথিতে সকল একত্রিত হয়ে আমরা ভগবানের গুণগান নাম প্রচারের কিছু আলোচনা করছি। এটা খুবই সৌভাগ্য। অনেক কথা আমার এই সামান্য ব্যক্তিত্বের বিষয়েতে বৈষ্ণবরা কৃপা করে বলেছেন, কিন্তু আমি সর্বত্রই এইটাই খালি স্মরণ করি যে অত্যন্ত যোগ্যতাহীন ব্যক্তি আমি। সামান্য যা কিছু সেবা হচ্ছে এটা শ্রীল প্রভাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভাত। এটা আমার কোনো নিজের ব্যক্তিত্ব নয়। এটা কোনো আমি একটা যে বানিয়ে বলছি তা না। আমার জীবনেতে তার সঙ্গে যেভাবেতে সম্পর্ক হয়েছে, অনেক কথা হলো, দু একটা সেই সমস্ত কথা বলা দরকার। 1922 সালে তখন আমি ডক্টর বোসের ল্যাবরেটরিতে ম্যানেজার ছিল। আমার কোনো বন্ধু সে আমাকে জোর করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর কাছে নিয়ে গেছে। আমরা তখন লেখাপড়া শিখে মনে করতো না এইসব সাধু টাধু এরা খালি আমাদের বাড়িতে সাধু আসতো অনেক, তবে দেখতুন খেতে দেখতো বিশেষ কিছু, তাই মনে করতো এসব ভণ্ড। তা আমাকে সেই আমার বন্ধু সে বললে যে একজন খুব সাধু এসছে ভালো, চলো তোমাকে দেখা যায়। আমি ও স্যার আমি দেখেছি, আমিও যাব না, সেও ছাড়বে না। এইভাবেতে আমাকে জোর করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদের কাছে নিয়ে ফেলল। তিনি দেখবা মাত্রে বলছে, আপনাদের মতো লেখাপড়া জানা ছেলে সব চৈতন্যর কথা, চৈতন্য মহাপ্রভুর কথা সব বিদেশে প্রচার করো। আমি তখন গান্ধীর ভক্ত। আমি বলবো, মশাই আপনাদের এই চৈতন্যের কথা কে শুনবে? পরাধীন জাত, এইসব কথা কিছু নয়, এখন স্বাধীনতার জন্য চেষ্টা করি। তারপরে তিনি আমাকে ভালো করে বুঝিয়ে দিলেন যে এই স্বাধীনতা পরাধীনতা এগুলো সব হচ্ছে তাৎকালিক, আসলে এই কথাটা আমি পরাস্ত স্বীকার করলাম তার যুক্তির দ্বারাতে। মনটা খুব ঠিক বলেছে। আর তারপরে একটু জল টল খেয়ে আমরা যখন চলে যাচ্ছি, তখন আমার সে বন্ধু রাস্তায় জিজ্ঞেস করলে যে খুবই অন্তরঙ্গ মত, তোর কি মত এই সাধু সঙ্গ? না, এখন চৈতন্য মহাপ্রভুর কথা একজনের হাতে পড়েছে, এটা জগতে প্রচার হবে। সে না 1922 সালে। তারপরেতে আমি কলকাতার বোসের ল্যাবরেটরি ম্যানেজারশিপ রিজাইন দিয়ে তাদের এজেন্সি নিয়ে আমি এলাহাবাদে। সেই এলাহাবাদেতে ব্যবসার সঙ্গে সঙ্গে খালি মনে হতো যে বেশ সাধুর সঙ্গে দেখা হয়েছে, বেশ ভালো সাধুর সঙ্গে দেখা হয়েছে, বেশ ভালো লোক, এটা খালি স্মরণ। তারপরেতে অনেক দিন পরে 1928 সালে যে সময়তে কুম্ভ মেলার সময়তে আমাদের গৌরী মঠের লোকেরা সেখানে মন্দির স্থাপন করবার জন্য গেছিলেন, সেখানে আমাদের এই বৃদ্ধ তীর্থ মহারাজ ছিলেন, আর আমাদের গোস্বামী মহারাজ অতীন্দ্রিয় বন্দ্যোপাধ্যায় তখন নাম ছিল তিনি, আর ওই ধীরকৃষ্ণ ব্রহ্মচারী ইত্যাদি সব
পুরনো লোক সব ছিলেন, হঠাৎ সকলে মিলে আমার দোকানে এসে হাজির হল। তাদেরকে কেউ বলে দিয়েছে যে ওই অভয়বাবুর দোকানেতে যান, উনি বেশ ধার্মিক লোক, উনি আপনাদের ভিক্ষা শিক্ষা ভালো দেন। তা আমি দেখলাম সেই তীর্থ মহারাজ, বৃদ্ধ তীর্থ মহারাজ, তিনি এসেছেন। ওই যে চিন্তা করতেন বেশ সাধুদের সঙ্গে দেখা হয়েছিল, তাকে দেখে আমার খুব আনন্দ হল। এই তো সেই সাধু আবার এসেছে। সে 8 বছর পরে 1922 সালে সেই প্রভুপাদের সঙ্গে দেখা, তারপরে আবার এসে 28 সালেতে, 6 বছর পরেতে খুব আনন্দ। তো তিনি তীর্থ মহারাজ বললেন, আপনার নাম শুনে এসেছি, আমাদের সব সাহায্য করুন, এখানে আমরা ব্রাঞ্চ খুলবো। তো আমার খুব আনন্দ, হ্যাঁ বলুন কি সাহায্য করব। তো যথাসম্ভব সাহায্য করা হলো। আমার বন্ধু বান্ধব সব ওই চাঁদা দেওয়ার ব্যবস্থা করে দিলাম। সেই দ্বিতীয়বার তারপরেতে ক্রমশ প্রভুপাদের ইচ্ছেতে আবার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেল। সে তখন 1930 সালে। তখন এই আমাদের উপস্থিতি যাযাবর মহারাজ আছেন আর অতুলানন্দ, এরা চাঁদা নিতে আসতেন। তারা বললেন যে আপনি তো এখন সন্ধ্যেবেলা ফ্রি থাকেন, আমাদের মঠে আসেন না। তাহলে তো ভালো কথা, দিনভর তো এখন তো কাজকর্ম বেশি নেই, তো মঠে যেতাম। তখন এলাহাবাদে এই একটা ছোট বাড়ি নিয়ে এদের মঠ খোলা হয়েছিল, ওই সন্ধ্যেবেলা যেত। এইভাবে এদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হল। হয়ে তারপরে লাট সাহেব এলেন আমাদের এলাহাবাদের মঠে ভিত্তি স্থাপন করতে। সেই সময়তে প্রভুপাদের সঙ্গে অনেক কথা হতো। তখন আমার দীক্ষা হয়নি। ওই ঘরেতে পাঁচালি করতেন, আমি সঙ্গে সঙ্গে পাঁচালি করতাম। আর তাদের অনেক সব পূর্বাশ্রমের কুটুম্ব ছিল এলাহাবাদে, মিত্রীরা ছিল, তাদের কথা জিজ্ঞেস করছে, আমি সব বলতে না এরম ভাবে এদিক ওদিকের কথা। ক্রমশ এরম সম্বন্ধটা ঘনিষ্ঠ হল। তারপরেতে এই পরিক্রমা হলো বৃন্দাবনে। তা আমি মনে করলাম এরা কি পরিক্রমা করছে, এবার দেখে আসি। তা কোশিতে প্রভুপাদ তিনি বক্তৃতা দেবেন। আমাদের যে তখন বিনোদদাস ছিলেন কেশব মহারাজ, তিনি সকলকে বললেন যে আমরা শেষ সাই নারায়ণ দর্শন করতে যাব, যারা যাবেন সঙ্গে প্রস্তুত হন। আর প্রভুপাদ কালকে মথুরায় চলে যাচ্ছেন, যদি আপনারা ইচ্ছে করেন তার কথা শুনতে পারেন, কারণ তিনি কাল সকালে চলে যান। তা আমি সেই নতুন লোক, আমি বললাম যে ও শেষ সাই নারায়ণ দর্শন করতে যে কি হবে, এই প্রভুপাদের কথা শোনালেন। সেটা তিনি লক্ষ্য করেছিলেন। সেই প্রথম, পূর্বে দেখা হয়েছে, তারপরে আর পরিচয় হয়নি। তারপরে তো এলাহাবাদেতে যখন আমরা বসে আছি, আমাদের গণেশবাবু ছিলেন, তিনি আমার খুব পরিচয় করে দিতেন খুব। তো উনি এই প্রভুপাদ এই কথাটা বললেন যে আমি ওকে লক্ষ্য করেছি, উনি কথাগুলো শোনেন ভালো, পালিয়ে যান না, এই কথাটা বলেছেন। তারপরে তিনি বললেন হ্যাঁ ওকে আমি দীক্ষা দেবো। তারপর আমার দীক্ষা হলো। তারপরেতে আমাদের বোম্বাইয়ের মঠ স্থাপন হলো 1934 বা 35 সালে। সেই সময়তে এই গোস্বাই মহারাজ তখন গৃহস্থ, সকলে সব পার্টি হলো। নেবি মহারাজ একটা পার্টি করলেন, আর গোস্বাই মহারাজ একটা পার্টি করলেন। তো উনি আমাকে বললেন যে আপনার সব জানাশোনা লোক যে সমস্ত আছে তার কাছে আমাকে একটু নিয়ে চলুন। হ্যাঁ চলুন। তা আমার সব মেডিকেল বিজনেস, ডাক্তার আর ওষুধের দোকানে সব, তা তখনকার বাজারে একদিনেই প্রায় 5-5 টাকা বিক্রি হয়। সেইটা দেখে
গোস্বামী মহারাজ অপ্রাকৃত প্রভু তখন ছিলেন, তিনি প্রভুপাদের কাছে এসে খুব সুখ্যাতি করছেন। ইনি এই অল্প দিন এখানে বোম্বেতে এত লোকের সঙ্গে পরিচয়, আমাদের একদিনের মধ্যে এত টাকা ভিক্ষা করে দিলেন। দেখে তো মঠ কমান্ড করা উচিত। ইনি বাইরে থাকেন কেন? আমি বাইরে থাকতাম, আমার অফিস ছিল বোম্বেতে, আমার দুটি ছেলে নিয়ে আমি থাকতাম। তারপরে তো উনি খুব, গোসাই মহারাজ তো বাড়াতে খুব আমাকে বাড়িয়ে দিলেন একবারেতে। ইনি মঠে থাকুন, ইনি মঠ কমান্ড। গোস্বামীর কথা খুব শুনতেন প্রভু। সেই সময়তে তিনি একটি কথা বলেছিলেন, আমার মনে আছে, এবং সেই সময়তে যারা সঙ্গে ছিলেন, বোধহয় শ্রীধর মহারাজ ছিলেন আর আমাদের পরমহংস মহারাজ ছিলেন, বলছেন যে আপনাদের মঠ থেকে একটু দূরে থাকাই ভালো, আর যখন কাজ করতে হবে উনি নিজে করবেন। এই কথাটা তিনি বলেছেন। তা আমি তখন বুঝতে পারিনি যে এই কথাটা কেন বললেন, আমার কি কাজ করবো আমি কিছু জানি না। তারপরেতে 1936-এ প্রভুপাদ যখন অসুস্থ হয়ে পুরীতে ছিলেন, আমি তাকে একখানা চিঠি লিখেছিলাম যে প্রভু, আপনার সঙ্গে সঙ্গে যারা থাকে তারা তো অনেক সেবা করে, আমরা কখনো একটু আধটু কিছু পয়সা করে দিতেন, কিন্তু বাস্তবিক সেবা তো কিছু করতে পারিনি। তো তিনি তার অপ্রকট হবার, তিনি 29শে ডিসেম্বর অপ্রকট হয়েছিলেন, আর এই চিঠিখানার তারিখ ছিল 13 ডিসেম্বর, অর্থাৎ ঠিক 15 দিন আগে। তিনি বললেন যে চিঠি লিখে যে আপনি ইংরাজি ভাষায় প্রচার করবেন, এতে আপনার মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে। তারপরে তিনি অপ্রকট হয়ে গেলেন। আমাদের তীর্থ মহারাজ ছিলেন, বুড়ো তীর্থ মহারাজ, তিনি আমাকে খুব ভালোবাসতেন, আমাদের বাসুদেব প্রভু খুব ভালোবাসতেন। তা আমি তাদের সঙ্গে পরামর্শ করুন, প্রভুপাদ এইসব কথা বলেছে, তিনি তো চলে গেলেন, আমি কি করব? তখন বললেন আপনি সব ইংরেজি লিখুন, খুব জোর দিয়ে বলছেন। বাসুদেব প্রভু তিনি ওই কথা বললেন। তা আমি তো কি লিখতে জানি না, অবশ্য আগে লিখতাম হারমোনিস্টে, লিখতুম যা হোক কিছু না, আপনি ইজি লিখবেন। আর নিশিবাবুকে ডেকে বললে উনি যা লিখবেন আপনি ছাপবেন। এইরকম অনেক পুরনো কথা আছে। কিন্তু তারপরে তো আমি ব্যাক টু গড হেড ওই 1944 সালেতে আরম্ভ, সেই তার প্রেসিডেন্ট সভাপতি হয়েছিলেন আমাদের গোস্বামী মহারাজ। এইরকম ভাবে ক্রমশ তারপরে আমি তো সংসার থেকে ছেড়ে দিলাম, দিয়ে বানপ্রস্থ নিয়ে ওই ব্যাক টু গড হেড চালাতাম দিল্লিতে যে কোনো রকমে। তারপরে আমার কোনো বন্ধু বললে যে ব্যাক টু গড হেড না লিখে যদি বই লেখেন আপনি, তাহলে তো সেগুলো থাকবে, এই তো কাগজ ছেড়ে দেবে। তখন আমি বই লিখতে আর ভাগবো। যখন 3খানা বই আমার হলো, তখন ওই প্রেরণা এলো যে এবারে যাও। আমিও মনে করলাম যে প্রভু প্রথমেও বলেছিলেন, মধ্যেও বলেছিলেন, আবার শেষকালেও এই কথা বলেছিলেন। আর তার বড়ই ইচ্ছা ছিল যে বিদেশেতে চৈতন্য মহাপুর কথা প্রচার হোক। তা আমাদের এই গুরু ভাতারা সকলে তো এ বিষয়ে কিছু করলে না, যারা গিয়েছিলেন তারাও এখানে এসে আটকে গেলেন, সেখানে কিছু করলেন না। তা আমি একবার শেষ বয়সে চেষ্টা করে দেখি, এইভাবে গেছিলাম, কোনো যোগ্যতা নিয়ে যায়নি। কিন্তু যেরম ভাবে দেখছি, আজ দামোদর মহারাজ যে কথাটা বললেন, আমার কোনোদিন এখানে মঠ করবার বা এখানেতে জায়গা নেবার ইচ্ছা ছিল না। আমি মনে করতাম যে আমাদের গুরু ভাইদের সব জায়গা আছে, যদি দরকার হয় যাব তাদের বাড়িতে 2-1 দিন থেকে চলে আসবো। আমি আবার একটা মঠ মন্দির, ওকে দামোদর মহারাজকে লিখেও ছিলেন, উনি যখন আমাকে জিদ করছিলেন, এমন না আমার ইচ্ছে না। তারপরেতে যে কোনো প্রকারে হোক, কৃষ্ণের ইচ্ছা, এই আমার শিষ্যকে 2 বছর আগে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, যাচ্ছে জায়গাটা কেন,
দামোদর মহারাজ বলছেন। কিন্তু অনেক বাধা হয়েছে। তারপরে এমন সার্কমস্ট্যান্সেস হলো, সেটা আর আমি বলতে চাই না। আমার তখন জিদ হলো যে যত টাকা লাগে এই জায়গাটা কেন। এই গত বছরে কেনা হয়েছে, আপনারা সব কৃপা করে এসেছেন, আশীর্বাদ করছেন। যেমন এখানেতে মহাপ্রভু সেবা, এই ছেলেরা সব এসেছে, এরা ভালো করে করতে পারে, আমাকে আশীর্বাদ করবেন, এদের আশীর্বাদ করবেন। আমার নিজের কোনো যোগ্যতা নাই, এটা যেমন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জোর করে গলায় ধরে এসব আমাকে করাচ্ছে, এছাড়া আর কোনো কথা নেই। ধন্যবাদ। যার ধান Giving call. সম্পদ Not call, somebody else. You please do it. সে জানে আপনাদের মধ্যে যে খোল বাজে ভালো বাজে। Call back. দাঁড়াবে দাঁড়াবে না। Stand up, sit down. You simply stand up.
Shadama Shri Guru Charana Padma Kevala Bhagati Sadma Vandamui Shabadhana Mate Vandamui Shabadhana Mate Vandamui Shabadhana Prasade Bhai Bhavadariya
চিত্তে তে করিয়া আজ্ঞা Guru Mukha Padma Bhagya Chitte Se Goriya Agya আর না করিহ মনে আশা। হরে কৃষ্ণ। আপনারা সকলেই প্রভুপাদের আজ তিরোভাব তিথি, আপনারা তিরোভাব তিথিতে প্রভুপাদকে স্মরণ করলেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। আপনারা সকলেই এই অসংখ্য ধন্যবাদ। সকলেই ভিডিওটি দেখেছেন। আরও যে সমস্ত ভক্তবৃন্দ গৌর ভক্তরা রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ এই প্রভুপাদের অমূল্য অবদান যেন শুনতে পায় এবং জানতে পায়, তার যা উদ্দেশ্য, যেই কারণে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সেটা পূর্ণ করেছেন এবং অপ্রকটে নিত্যলীলায় প্রবেশ করেছেন। আমরা তার হয়ে কিছুই করতে পারিনি, ক্ষুদ্র একটু তারই পাদপদ্মের ধূলিকণায় তার তীর্থধান দিবস উপলক্ষে তাকে স্মরণ করছি। আমি অতি মূর্খ অধম, আপনারা আশীর্বাদ করবেন যেন আমি তার এই সমস্ত অমৃতময় লীলা সকল ভক্তবৃন্দের কাছে পৌঁছে দিতে পারি। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ।